ভর সন্ধ্যায় ছেলের বউকে ব্যাগে জামা কাপড় রাখতে দেখে কপালে ভাঁজ পড়ল আনন্দীর শাশুড়ি শর্মিলা মল্লিকের। ভর সন্ধ্যায় আবার কোন নাটক শুরু করলো এই মেয়ে? দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন তিনি। ব্যাগপত্র গোছাচ্ছ কেন বৌমা? শাশুড়ি শীতল তবে কৌতূহলী কণ্ঠে প্রশ্নখানা শুনে হাতের শাড়িটা আর ব্যাগে রাখলো না আনন্দী। উনি তো চলে যাবেন পরশু, তাই আজ থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখছি। কপালে ভাঁজ পড়ল শর্মিলা মল্লিকের। উজান চলে যাবে, কিন্তু তুমি কেন কাপড় চোপড় ব্যাগে ঢুকাচ্ছ? সে কি কথা মা, আমি ওখানে কি আবার জামা কাপড় কিনবো নাকি? বিয়েতে তো অনেক কিছুই পেলাম, সেখান থেকে প্রয়োজনীয় গুলো তো নিতে অসুবিধা নেই। পরবর্তীতে কিছু প্রয়োজন হলে না হয় ওখান থেকে কিনে নেব। উজানের সাথে তুমিও যাবে নাকি? শর্মিলা মল্লিকের চোখ মুখ কুঁচকে এলো যেন। আনন্দে হাসি বজায় রেখে বলল, হ্যাঁ মা। তিনি কিছু বললেন না, থমথমে মুখ করে চলে গেলেন যেন। শর্মিলা দেবীর বড় ছেলে উজান, তাদের বিবাহের বয়স সীমা মাত্র 2 সপ্তাহ। উজান ঢাকা শহর একটা কোম্পানিতে ম্যানেজারের পদে আছে। দুজনের বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। সন্ধ্যাবেলা চা নাস্তা করার জন্য শর্মিলা দেবীর ঘরের সামনে এলো আনন্দী। কাছাকাছি এসে পৌঁছাতেই কানে এসে ঠেকলো উজানের কণ্ঠস্বর। বউ কি তোর সাথে চলে যাবে নাকি? ওই হয়তো হ্যাঁ, ওই বলল, তাই আর কি মানা করতে পারিনি। শর্মিলা চাপা তবে রাগান্বিত কণ্ঠস্বরে তিরস্কার করে বললেন, মাসও পেরোয়নি, এখন থেকে বউয়ের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ? বাহ। উজান কিছু বলার সাহস পেল না। তিনি পুনরায় বললেন, শোন, বউ কোথাও যাবে না। ঘরদোর ফেলে সে তোমার সাথে লেগে থাকলে কি করে হবে? সে এই বাড়ির বউ, তাকে এখানেই থাকতে হবে। পরবর্তীতে আমি যেন এই নিয়ে কোনো জল ঘোলা হতে না দেখি। শাশুড়ির এহেন ব্যবহারে চমকে উঠল আনন্দী। মনে তার প্রশ্ন জাগলো, যেখানে স্বামী নেই সেটা কি ধরনের ঘর? এই পরিবারের সাথে যোগসূত্র আমার স্বামীর কারণে। সেই স্বামীর পাশে যদি না থাকি তবে আমার মূল্য কি আদৌ থাকবে? ভাবলো ভিতরে গিয়ে সরাসরি শাশুড়িকে প্রশ্নটা করবে সে। পরক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করলো। ভাবলো প্রথমে উজানের সাথে সরাসরি কথা বলতে হবে। বিয়ের পূর্বে আপনি কিন্তু বলেছিলেন আমাকে আপনার সাথে করে নিয়ে যাবেন, তাহলে এখন মত পরিবর্তন করছেন কেন? আনন্দের আচমকা প্রশ্নে থতমত খেয়ে গেল উজান, তবে তা প্রকাশ না করে কপট রাগ দেখিয়ে জানতে চাইল, তুমি কি আমার আর মায়ের কথা আড়ি পেতে শুনছিলে? আড়ি পেতে শোনার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি মাকে সন্ধ্যার নাস্তার জন্য ডাকতে গিয়ে আপনাদের কথোপকথন শুনেছিলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি পাইনি উজান। উজান কিছু সময় চুপ রইল, যেন মস্তিষ্ককে কথা সাজিয়ে নিচ্ছে সে। আনন্দের মাঝে অস্থিরতা কাজ করলো, সে তা প্রকাশ করলো না। অপেক্ষা করলো উজানের উত্তর শোনার জন্য। দেখো আনন্দী, আমি তোমাকে বলেছিলাম তোমাকে আমি আমার সাথে ঢাকা শহরে নিয়ে যাব। আমি তো বলছি না তোমাকে আমি নেব না, তবে আমাদের বিয়ের মাত্র 2 সপ্তাহ হয়েছে। এখনই যদি তুমি এবারই ছেড়ে চলে যাও তো সবাই খারাপ মন্তব্য করবে, আড়ালে কিংবা সামনাসামনি। তোমার নিজের কাছেই তা ভালো লাগবে না। তাছাড়াও ওখানে গেলে সব তোমাকে একা সামলাতে হবে। হুট করে একা সবকিছু সামলাতে গিয়ে তুমি নিজে হিমশিম খাবে। বুদ্ধিমানের কাজ হবে তুমি বরং কিছুদিন এখানে থেকে মায়ের সাথে হাতে হাতে সব কাজ দেখে শুনে নাও। সবার সাথে মিলেমিশে সখ্যতা গড়ে তোলো। পরের বার যখন আমি আসব তখন না হয় তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আনন্দের মুখ ভার হয়ে গেল, বলতে চেয়েও বলল না কিছু। উজান বুঝলো মেয়েটার মনক্ষুণ্ণ হয়েছে। এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে আবারও বলল, মাত্র কয়েকদিনেরই তো ব্যাপার আনন্দী। এখন যদি তুমি আমার সাথে চলে যাও মায়ের মন খারাপ হবে। নতুন সম্পর্কের শুরুতেই তোমার সাথে মায়ের দূরত্ব তৈরি হবে। মায়ের মনে গেঁথে যাবে বৌমা ভালো নয়, প্রথম থেকে শাশুড়িকে অমান্য করে চলছে। মায়ের মনে তোমার জন্য বিদ্বেষ তৈরি হবে। তুমি কি তাই চাও? আনন্দে মাথা নেড়ে না বোধক উত্তর দিল, তাহলে
আমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে। স্বামী হিসেবে তোমাকে আমি যুক্তি দিয়ে পরামর্শ দিলাম। এবার তুমি ভেবে দেখো কোন সিদ্ধান্তটা তোমার জন্য ভালো হবে। আনন্দে সত্যি চিন্তায় পড়ে গেল। তার এখন কি করা উচিত? স্বামীর সাথে পাড়ি দেবে নাকি স্বামীর সঙ্গ ছাড়া এ বাড়িতেই থাকবে? চোখে মুখে পানির হালকা অস্তিত্ব অনুভব হতেই নড়ে চড়ে উঠল উজান। কিছু সময় পর আলো চোখে পড়লে আর ঘুমিয়ে থাকতে পারল না সে। পিট পিট করে চোখ খুলে ধীরে সুস্থে উঠে বসলো। কিছু সময় লাগলো তার ঘুম সম্পূর্ণরূপে কেটে যেতে। কুটকাট শব্দে সামনে তাকাতেই সে যেন স্তব্ধ হয়ে গেল। ভেজা চুল, শীতের সিঁদুর খানিকটা লেপ্টে আছে কপালে। শাড়ির আঁচলের একাংশ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মুগ্ধ নয়নের সম্মুখে থাকা রমণীর দিকে তাকিয়ে রইল উজান। তার মনে হচ্ছে যেন কোনো অপ্সরা তার সামনে দাঁড়িয়ে আছে। এভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছেন কেন? ভূত দেখলেন নাকি সাত সকালে? হ্যাঁ, এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে বলে মিটমিট করে হাসলো উজান। আনন্দী ভেঙচি কেটে বলল, তাহলে তাকিয়ে আছেন কেন? চোখ বন্ধ করে রাখুন, না হলে ভূত ঘাড় মটকে দেবে। কথাটি বলে পুনরায় ভেঙচি কেটে দরজা খুলে বেরিয়ে গেল সে। উজান হাসলো। কিছু সময় পর হতাশা ভরা নিঃশ্বাস ত্যাগ করলো সে। কারণ কালকেই যে তাকে চলে যেতে হবে। সকালে নাস্তা একসাথেই করলো সকলে। বাসনকোসন রান্নাঘরে রেখে অন্য কাজে হাত দেবে সে সময় উজান সোফায় বসা অবস্থায় আনন্দীকে ডাকলো। দুজনে যেন কিছু নিয়ে কথা বলল এবং তাদের রুমে প্রবেশ করলো। কিছু সময় পর উজান হাতে কিছু একটা নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। শর্মিলা মল্লিক প্রথম থেকে সব লক্ষ্য করছিলেন। এবার তিনি জানতে চাইলেন, কোথায় যাচ্ছে উজান? মুহূর্তে উত্তর দিল না সে। রয়েছে বলল, একটু কাজ আছে মা, কাল চলে যাওয়ার আগে শেষ করা জরুরি। বেশি সময় লাগবে না, চলে আসব। দরজা বন্ধ করে দাও আনন্দী। হাসি মুখে স্বামীকে বিদায় দিল আনন্দী। সূর্য তখন ধীরে ধীরে মাথার উপর উঠছে। আনন্দী শাশুড়ির কথা অনুযায়ী রান্না করছে। শর্মিলা মল্লিক মাঝে মাঝে এসে সব পরখ করে দেখেন। বেলের শব্দে আনন্দী রান্নাঘর থেকে উঁকি দিয়ে দেখলো শর্মিলা মল্লিকই উঠে গিয়েছেন দরজা খোলার জন্য। তাই আপাতত সেদিকে মনোযোগ না দিয়ে তরকারিতে মশলাপাতি দেওয়ায় মনোযোগ দিল সে। বসার ঘর থেকে নতুন কণ্ঠস্বর শুনতে পেল আনন্দী। কে হতে পারে ভাবতে ভাবতে শর্মিলা মল্লিক রান্নাঘরে এসে উপস্থিত হলেন। সংক্ষেপে জানিয়ে গেলেন, আমার এককালের বান্ধবী, ছোট বোনের মতো, সাথে তার মেয়ে এসেছে। সম্পর্কে এক প্রকার তোমার মাসি শাশুড়ি হবেন। দ্রুত চা নাস্তার ব্যবস্থা করো। তাদের সামনে ঘুমটা দিয়ে যাবে এবং প্রণাম জানাবে। আনন্দীয় বাধ্য মেয়ের মতো বিনা বাক্যে মাথা নাড়ালো। কিছু সময়ের মধ্যে চা তৈরি করে কয়েক পদের নাস্তা ট্রেতে সাজিয়ে বসার ঘরে এলো সে। কেমন আছো মা? ভালো আছি আন্টি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? বেশ আছে মা। শুনলাম উজান কাল ফিরে যাবে, তাই দেখতে এলাম। বসো না, দাঁড়িয়ে আছো কেন? আনন্দী দ্বিধায় পড়ে গেল। আর চোখে শর্মিলা মল্লিকের মুখভাব পরখ করে বুঝলো তিনি বর্তমানে এখানে তার উপস্থিতি চান না। আনন্দেও কৌশলে বিষয়টা এড়িয়ে পুনরায় রান্নাঘরের দিকে পা বাড়ল। যেতে যেতে তার কানে এলো সুনন্দা মাসি তার শাশুড়িকে বলছেন, এখনই মেয়েটাকে রান্নার কাজে লাগিয়ে দিয়েছ? আরো কিছুদিন পর রান্নার ভারটা দিতে, অন্তত উজান চলে যাওয়া পর্যন্ত। নতুন বউ, সাজগোজ করে স্বামীর আশেপাশে থাকাটাই তো মানায়। তার উপর তোমার ছেলে বেশিরভাগ সময় থাকে বাইরে। শাশুড়ির উত্তর শোনার জন্য হাঁটার গতি কমিয়ে দিল আনন্দী। নতুন বউ বলে কি সারাদিন স্বামীর সাথে লেগে থাকবে? তুমি যে কি বলো না গো সুনন্দা। আর বাড়িটা এখন তারও। সারাদিন সাজগোজ করে পটের বিবি সেজে বসে থাকলে তো আর সংসার চলবে না। আমি এবার কতদিন হাল টানবো? শাশুড়ির কথায় মন ভারী হয়ে গেল আনন্দীর। না, সংসারে কাজ করতে হচ্ছে বলে নয়। রান্না বান্না, ঘরদর পরিষ্কার, এসব সাংসারিক কাজে সে আগে থেকেই পটু। এসব সে নিজের বাড়িতেও করেছে, তার কাছে নতুন নয়। কিন্তু তার মন ভারী হওয়ার কারণ শর্মিলার কথার ধরন।
কি করছো? ভাতের মার ফেলছিল আনন্দী। আচমকা পেছন থেকে কারো কণ্ঠ শুনে চমকে উঠল সে। ফলে গরম মার কিছুটা তার হাতে এসে পড়ল। দ্রুত পাত্রটা সরিয়ে রেখে হাতখানা পানিতে চুবিয়ে রাখলো সে। সামান্য মারও ফেলতে পারো না দেখছি। বিদ্রুপ করে বসলো সে। পানি থেকে হাত উঠিয়ে তোয়ালে দিয়ে মোছার সময় মানুষটার দিকে তাকালো আনন্দী। মেয়েটার নাম সুনয়না, সুনন্দা মাসির মেয়ে। দেখে আনন্দে অনুমান করলো তার বয়সী কিংবা কয়েক বছরের ছোট হতে পারে। তোমার কি কিছু লাগবে? না, দেখতে এলাম তুমি কি করছো। কথার মাঝে সুনয়না আনন্দের ক্লিপ দিয়ে আটকানো চুলগুলো খুলে দিল। থতমত খেয়ে গেল সে। সুনয়না সেদিকে পাত্তা না দিয়ে তার চুলগুলো নেড়ে চেড়ে দেখলো কিছুক্ষণ। চুলগুলো কি আসলে স্ট্রেট নাকি বিয়ের সময় করিয়েছ? আনন্দী কয়েক সেকেন্ড চুপ রইল। চুলগুলো পুনরায় গোছা করে ক্লিপ দিয়ে আটকে বলল, না, আমার চুল এরকমই। ভালো, তবে অনেক পাতলা। আমার চুল দেখো কি ঘন। কাজের ফাঁকে দেখলো সে আসলে সুনয়নার চুল ঘন, তবে তার মতে সোজা নয়, বেশ খানিকটা কোঁকড়ানো। কাজ করতে করতে আনন্দে উত্তর দিল, যেমনই হোক, আমার ঈশ্বর আমাকে যেমন তৈরি করেছেন আমি তাতেই সন্তুষ্ট। সুনয়নার খানিকটা মনক্ষুণ্ণ হলো বটে, তবে কথা বন্ধ হলো না তার। কথা চালিয়ে গেল সে এবং এক পর্যায়ে আনন্দে অনুভব করলো মেয়েটা সবকিছুতেই নিজের সাথে তার তুলনা করছে। এর কারণ কিছুক্ষণের মধ্যেই তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। উজানের সাথে পূর্বে তার বিয়ের কথাবার্তা উঠেছিল একবার। দুদিক দিয়ে প্রায় হবে হবে ভাব, কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি উজানের বাবা প্রমিত মল্লিকের জন্য। তিনি চাননি আত্মীয়দের মধ্যে নতুন কোনো সম্পর্ক তৈরি হোক। ওনার মতে আত্মীয়ের মধ্যে নতুন করে সম্পর্ক করার কিছু নেই, বরং নতুন সম্পর্ক করতে গিয়ে পুরনোটাই নাকি নষ্ট হয়ে যায়। আনন্দে সব শুনলো, কিন্তু বিপরীতে কোনো উত্তর দিল না। মনকে বোঝালো বিয়ের কথা হয়েছিল, বিয়ে তো আর হয়নি। আর এটা তো স্বাভাবিক, বরং এতে অস্বাভাবিক কোনো কিছুই নেই। রান্না শেষ সময়টা অবধি সুনয়না আনন্দের সাথে রান্নাঘরেই ছিল। বেশিরভাগ সময় সুনয়নাই কথা বলে গিয়েছে। আনন্দের মন সায় দিলে মাঝে সাঝে হুহা করেছে শুধু। রান্না শেষে গোছগাছ করছিল আনন্দী। পুনরায় বেল বেজে উঠল। এবার সুনয়না ছুটে গেল দরজা খোলার জন্য। তার এই ছুটে যাওয়া যেন আনন্দের একদমই পছন্দ হলো না। কেমন আছো উজানদা? আরে সুনয়না যে, কেমন আছো? হঠাৎ আমাদের বাড়িতে যে? কেন, আমি কি আসতে পারি না? তোমার সাথে নতুন সম্পর্ক তৈরি না হোক, পুরনো সম্পর্ক তো আছে। নাকি নতুন বউ এসেছে বলে এখন আমার এই বাড়িতে যাতায়াত বারণ? অভিমান করেছে এমন ভাব করে বলল সে। উজান লজ্জায় পড়ে গেল। আরে আমি তা কখন বললাম? আমার বিয়ের সাথে তোমার এ বাড়িতে আসা যাওয়ার ব্যাঘাত হওয়ার তো কোনো কারণ নেই। ভেতরে প্রবেশ করে সুনন্দা মাসির সাথে কিছু সময় কথা বলে রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো উজান। যাওয়ার আগে আনন্দীকেও তার সাথে যাওয়ার জন্য বলল। আনন্দী এত সময় ধরে এই সুযোগটাই খুঁজছিল, তবে সুনয়নার হাবভাব আনন্দীর মোটেও সুবিধা লাগছে না। ফলে সময় অপচয় না করে দ্রুত পায়ে উজানের পেছনে পেছনে রুমে ঢুকে দরজা আটকে দিল সে। এতে সুনয়নার মনে হলো তার মুখের উপরে কেউ দরজা লাগিয়ে দিয়েছে। মুখ বাঁকিয়ে খোঁচা দিয়ে বলল, তোমার বৌমার কাণ্ড দেখেছো? উজান তাকে মনে হয় হাত করেই নিল। দেখো গিয়ে, দরজা বন্ধ করে কোন দুনিয়া সলা পরামর্শ করছে, নাকি তোমার থেকে আলাদা করে ফেলতে চাইছে। চুপ কর নয়না, কিসব বাজে বকছিস? শুধু শুধু দিদির মনে বিষ ভরছিস কেন? বেশ বিরক্তি নিয়ে মেয়েকে বললেন সুনন্দা দেবী। মেয়েটা হয়েছে একেবারে হতচ্ছাড়া বাপের মতো, সবসময় মানুষের পেছনে লেগেই থাকবে। কি হলো, দরজা বন্ধ করলে কেন? ও কিছু না, কাজ হয়েছে। শেষের কথাটা কিছুটা অস্থির কণ্ঠেই বলল আনন্দী। হাতে থাকা একটা প্যাকেট উজান তার দিকে বাড়িয়ে দিল। এখানে আছে সবকিছু, সাবধানে রেখো। তার কথা শেষে আনন্দীর চোখে মুখে এক ধরনের খুশির ঝলক ফুটে উঠল। উজান দেখলো, তবে কোনো রূপ প্রতিক্রিয়া দেখালো না। চুপচাপ কাপড় চোপড় নিয়ে বাথরুমে চলে গেল।
দুপুরের খাবারের সময় যেহেতু হয়ে গিয়েছে, শর্মিলা মল্লিক সুনন্দা দেবী এবং সুনয়নাকে না খাইয়ে বাড়ি যেতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। শর্মিলা দি, এসবের কোনো দরকার নেই। চুপ করো তো, বাড়িতে তো এখন কেউই নেই। দাদাও দুপুরে বাড়িতে আসেন না। আমাদের সাথে দুপুরের খাবারটা সেরে ফেলো। আজ না হয় সবাই একসাথে বসে গল্প করতে করতে খেলাম। প্রায় সময় তো আমি একা একাই সময় কাটাই। হ্যাঁ আন্টি, খেয়ে যান। আপনারা এসেছেন বলে যত্ন করে রান্না করেছি। না খেয়ে চলে গেলে আমার অনেক খারাপ লাগবে। তরকারির বাটিটা টেবিলে রেখে বলল আনন্দী। সুনয়না তার স্বভাব অনুযায়ী খোঁচা দিয়ে বলল, তা যত্ন করে কি মুখে তোলার উপযোগী রান্না করেছো, নাকি ডাস্টবিনে যাবে সেরকম রান্না করেছো? আনন্দী অল্প সময়ের মধ্যে সুনয়নার স্বভাব বুঝতে পেরে গিয়েছে, তাই সে ভোরকে না গিয়ে হাসি মুখে বলল, তুমি তো প্রায় পুরোটা সময় রান্না করেছিলে। তুমি তো নিজের চোখেই দেখেছো আমি কি কি রান্না করেছি। এখন যদি রান্না খারাপও হয়ে থাকে তবে এটা বলা যেতে পারে, আমি ভুল করছি দেখেও তুমি ইচ্ছে করে ভুলটা শুধরে দাওনি। ঠিক বলছি না? আনন্দের মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে শক্তপোক্ত যুক্তির বিপরীতে কিছু বলার মতো পেল না সুনয়না। সবকিছু টেবিলে রাখতে রাখতে উজান এসে উপস্থিত হলো। বসো বাবা, তোমার জন্য আমরা অপেক্ষা করছিলাম। বৌমা সুনন্দাকে দিয়ে পরিবেশনা শুরু করো। আনন্দীয় মাথা নাড়িয়ে সুনন্দা দেবীর পাতে খাবার বেড়ে দিতে লাগলো। তবে এর মাঝে সুনয়না আরেকটা কাণ্ড ঘটিয়ে বসলো। আনন্দী ভাতের পাত্রটা রাখতে সুনয়না তা হাতে নিল। সবাই ভাবলো হয়তো সে নিজের পাতে নেবে, কিন্তু আনন্দের বুঝতে দেরি হলো না তার মনোভাব। সঙ্গে সঙ্গে তাকে আটকে দিল। বাকিটা তাকিয়ে রইল দুজনের দিকে। আনন্দে বড় একটা হাসি ঝুলিয়ে সুনয়নার হাত থেকে চামচটা কেড়ে নিল। তার দু কাঁধে হাত রেখে জোর করে পুনরায় চেয়ারে বসিয়ে দিল। তুমি এবারের মেহমান সুনয়না। তুমি নিজের হাতে খাবার বেড়ে নিলে তা ভালো দেখায় না। তুমি হলে মেহমান, বাড়ির মানুষের দায়িত্ব তোমাকে আদর আপ্যায়ন করে খাওয়ানোর। সেখানে তুমি কষ্ট করে কেন কাজ করবে? এই নাও, খাও খাও। আর কিছু প্রয়োজন হলে আমাকে বলো, কেমন? ভুলেও কোনো কিছুতে হাত দেওয়ার চিন্তা করবে না। নিচু হয়ে সুনয়নার কানে নিচু স্বরে বলল, মেহমান মেহমানের মতো থাকো, তবেই সম্মান পাবে। মেহমান হয়ে ঘরের মানুষ হওয়ার চেষ্টা করো না। বিশেষ করে উজানের ক্ষেত্রে তো একদমই নয়। আনন্দের দিকে কটমট করে তাকালো সুনয়না। আরে বসে আছো কেন? খাও খাও। মা আপনিও নিন। একে একে সবার পাতে খাবার বেড়ে দিয়ে নিজেও বসে পড়ল। শর্মিলা মল্লিক কিছু একটা বলতে গিয়েও যেন বললেন না। আনন্দে তা খেয়াল করলো, কিছু বলল না। উজান নিজের কর্মস্থলে ফিরে গিয়েছে। সপ্তাহখানেক হতে চলেছে। আয়নায় শেষবারের মতো নিজেকে দেখে নিল আনন্দী। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তার ক্ষেত্র হলো তাই। রুম থেকে বেরিয়ে চৌখাট পর্যন্ত পৌঁছতে পারেনি সে। তার পূর্বে শর্মিলার গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। কোথায় যাচ্ছ বোমা? শুকনো ঢোক গিলল আনন্দী। কাঁধে ঝুলে থাকা ব্যাগটা আরো শক্ত করে চেপে ধরল। এখন কি জবাব দেবে সে? একা আধো পরিস্থিতি সামলাতে পারবে তো? আজ সে বড় ধরনের একটা ঝামেলা হবে সেটা ঠিকই অনুভব করতে পারছে। কি হলো, কথা শুনতে পাচ্ছ না? কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। শর্মিলা দেবীর তেজে ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠল আনন্দী। শুকনো ঢোক গেলে প্রস্তুতি নিল কথা বলার। বারবার মস্তিষ্কে কথা সাজিয়ে নিচ্ছে, কিন্তু প্রতিবারই যেন তা এলোমেলো হয়ে যাচ্ছে। আনন্দী ভেবেছিল কাজ শেষে বাড়ি ফিরে ধীরে সুস্থে বলবে, কিন্তু মানুষ যা চায় তা কি কখনো হয়? তাও আনন্দী চেষ্টা করলো কোনোভাবে কথা এড়িয়ে যাওয়ার জন্য। মা, একটু বাইরে যাচ্ছিলাম। আপনাকে তো কাল রাতে জানিয়েছিলাম। এত সময় দূরে দাঁড়িয়েছিলেন শর্মিলা দেবী। এবার দূরত্ব গুছিয়ে আনন্দের মুখোমুখি দাঁড়ালেন। আনন্দের মাঝে এমনিতেই ভয় দানা বেঁধেছিল, এখন তা যেন আরো শীর্ষে পৌঁছে গিয়েছে। হাত পা মনে হয় তার অবশ্যই আসছে। বাইরে কোন কাজে যাচ্ছ শুনি? মা, আমি এসে আপনাকে বলি, সময় চলে যাচ্ছে। একটু পরে সূর্য মাথার উপর উঠে যাবে।
দেরি হলে ফিরতে যদি দেরি হয়। মিনমিন করে বলল সে। বাইরে যাওয়ার জন্য এত অধৈর্য হচ্ছ কেন? কেউ অপেক্ষা করছে নাকি? কটমট করে তাকিয়ে বললেন তিনি। ওনার কথার ধরনে আনন্দে অবাক না হয়ে পারল না। মা, চিৎকার করছো কেন? সত্যি কথা বলে ফেলেছি নাকি? চোখ মুখ বিকৃত করে ফেললেন তিনি। আনন্দে রাগ দেখাতে গিয়েও নিজের মাঝে চেপে রাখলো। এই সময় রাগ দেখানো মানে বোকামি। তখন হিতে বিপরীত হলে ঘটনা আরো বিশ্রী রূপ ধারণ করবে। গোপনে নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে শান্ত করলো। বুঝলো এই মুহূর্তে না বলে সে এক পাও নড়তে পারবে না। মা, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। ইউনিভার্সিটি? কেন? কিছুদিন পরে ফাইনাল ইয়ার শুরু হবে। মাঝে অনেক গ্যাপ পড়ে গিয়েছে, কিন্তু ইউনিভার্সিটি থেকে বলছে ভর্তি হয়ে আবারও ক্লাস করতে পারবো। কি? তুমি এত সব করেছো কাকে জিজ্ঞেস করে? কার থেকে অনুমতি নিয়ে করছো তুমি? টাকা পেলে কোথায়? আনন্দী কিছু বলবে, কিন্তু তাকে সুযোগটা না দিয়ে শর্মিলা দেবী বাঁকা ভাবে বললেন, তুমি না জিজ্ঞেস করে আবার এ বাড়ি থেকে টাকা নাওনি তো? এবার আনন্দী আর যেন সহ্য করতে পারলো না। দেখুন মা, আপনি কি ইঙ্গিত করছেন তা আমি স্পষ্টই বুঝতে পারছি। আমি বড়লোক পরিবারের মেয়ে না হলেও অভাব কখনো চোখে দেখিনি। সামান্য কয়েকটা টাকা চুরি করার আমার কোনো প্রয়োজন নেই। আমি উজানকে বলেছি, তিনি সব করে গিয়েছেন। আমি শুধু আজ গিয়ে কাজ জমা দিয়ে সাইন করে আসব। চিন্তা করবেন না, টাকা উজানকে দিতে হয়নি। আমি নিজের উপার্জনের টাকায় সব করেছি। শর্মিলা দেবী মোটেও দমে গেলেন না। বিয়ের পরে যে তুমি পড়াশোনা করবে এমন তো কোনো কথা ছিল না। বিবাহিত মেয়ের আবার কিসের পড়াশোনা? আশেপাশে মানুষ কি বলবেন? সবাই বাঁকা চোখে তাকাবে, আমাদের বাড়ি নিয়ে আলোচনা করবে। কেন মা, কোথাও কি লেখা আছে বিবাহিত মেয়ের পড়াশোনা করতে নেই? এত বছর আমি কষ্ট করেছি, আমার বাবা মা কষ্ট করেছেন আমার পড়াশোনার জন্য। রাত জেগে পড়াশোনা করেছি। এখন শুধু বিবাহিত বলেই কি আমার সব কষ্ট, স্বপ্ন বৃথা হয়ে গেল? আশেপাশের মানুষ দিয়ে কি হবে? দিন শেষে আমরা আমাদের জন্যই, পরিবারই বিপদের সময় পাশে থাকে। বিপদে পড়লে আশেপাশের মানুষ তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। আমরা শুধু তাদের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। বিপদে কেউ এগিয়ে আসবে না। আমি তো দেখতে যাওয়ার তিনি উজানকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম আমি পড়াশোনা শেষ করব। আমার পরিবারও আপনাদের কাছে জানতে চেয়েছিল। তাহলে এখন এত অবাক হচ্ছেন কেন মা? আর কিছু বলতে পারলেন না শর্মিলা দেবী। আনন্দী বুঝলো এটাই সুযোগ। এখন বের হতে না পারলে আর কোনোদিনও পারবে না। আমি আসছি মা, ফিরে এসে বাকি কথা শুনবো। সাবধানে থাকবেন বলে এক মুহূর্ত দাঁড়ালো না সে। জুতো জোড়া পায়ে ঢুকিয়ে দ্রুত পায়ে নেমে গেল। দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরল আনন্দী। ভয়ে তার বুক ধুকধুক করছে। কাপা কাপা হাতে বেল দিল সে। দাঁত দিয়ে ঠোঁটের কোণা এত জোরে চেপে ধরেছে আরেকটু হলেই রক্ত বেরিয়ে যাবে। আনন্দী পুরোটা সময় ভেবেছিল আজ বাড়িতে ফিরলেই তাণ্ডব শুরু হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে শর্মিলা দেবী স্বাভাবিকভাবেই দরজা খুলে দিলেন। এমনকি একটা শব্দও তিনি উচ্চারণ করলেন না। আনন্দী দ্রুত রুমে গিয়ে স্নান করে রান্নাঘরে খাবার গরম করতে গেল। মা, খাবার খেতে আসুন, দরজার বাইরে থেকে ডাকলো সে। শর্মিলা দেবী চুপচাপ এসে খাবার বেড়ে খেতে শুরু করলেন। আনন্দীয় কথা বাড়ালো না। সে ভেবেছিল হয়তো অনেক বড় ঝামেলা হবে, কথা শুনতে হবে অনেক। সেইভাবে নিজেকে পুরো রাস্তা মানসিকভাবে প্রস্তুত করেছিল। কিন্তু বর্তমানের বাড়ির পরিবেশ একদম তার ভাবনার বিপরীত। একদম নীরব। বাড়িতে যে দুটো মানুষ সামনাসামনি বসে আছে, বাইরে থেকে কেউ ধারণাও করতে পারবে কিনা সন্দেহ। এতটাই নীরব আনন্দের মনে হচ্ছে একটা পিন পড়লেও তার শব্দ বুঝে অনেক ভারী শোনাবে। ঝগড়া ঝামেলা হবে বলে সে যতটা ভয় পাচ্ছিল, নীরবতা যেন তা আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এই নীরবতায় যেন ঝড় আসার পূর্বাভাস। দুপুরে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকালে রাতে রান্নার জন্য সব গুছিয়ে রাখলো আনন্দী। সন্ধ্যার পূজা আজ শর্মিলা দেবী নিজেই দিয়ে নিলেন।
পূজার সময়টা সে শাশুড়ির পাশেই বসে রইল। শাশুড়ির নাস্তা ওনার ঘরে দিয়ে সে নিজেরটা নিয়ে বসলো আনন্দী। হাতে ফোন নিয়ে নাড়াচাড়া করছে। দ্বিধা দ্বন্দ্বের ছাপ তার চোখে মুখে ফুটে উঠেছে। কি করা উচিত, কি বলবে তা ভাবতে ভাবতে ফোনের আলো জ্বলে উঠল। স্ক্রিনে ঝলঝল করছে উজান নামখানা। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে ধীরস্থির করলো সে। মনে মনে কয়েকটা কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিল। মাকে তুমি কিছু বলেছ? জানতে চাইল উজান। আনন্দে কি মনে করে নিজে থেকে প্রথমে কিছু জানালো না। এই প্রশ্ন করলেন যে, মা কি আপনাকে কিছু বলেছেন? না, সেরকম তো কিছু বলেনি। কখন আসবো তাই জানতে চেয়েছে। অবাক হলো আনন্দী। বাড়ি ফেরার পর থেকে শর্মিলা দেবীর কাজকর্মে সে অবাক না হয়ে পারছে না। সকালে শাশুড়ির আচরণ এবং ভাবভঙ্গিতে আনন্দে আন্দাজ করেছিল তিনি অবশ্যই কিছু করবেন, কিন্তু সব যেন তার ভাবনার বিপরীত হচ্ছে। না তিনি তার সাথে বাড়ি ফেরার পর বাজে ব্যবহার করেছেন, আর নাই বা উজানকে ফোন করে কিছু বলেছেন। হচ্ছেটা কি? আমি কোনোভাবে মাকে ভুল ভাবছি? আশেপাশে ঘটে যায় এত এত ঘটনা শোনার প্রভাবে কি শাশুড়ির প্রতি আমার নেতিবাচক ভাবনা তৈরি হয়েছে? তার জন্য কি মায়ের কথা, কাজ এসব আমি স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি না? আমারই কি তবে বোঝার ভুল? মনে মনে কথাগুলো আওড়ালো আনন্দী। কি হলো আনন্দী, কোথায় হারিয়ে গেলে? না, আমি কিছু বলেছিলেন? এই বউ, এখনো আপনি আপনি বলে সম্বোধন করবে? সারা জীবন আপনি বলে সম্বোধন করার চিন্তা আছে নাকি? মৃদুস্বরে হাসলো মেয়েটা। গলার স্বর নরম করে বলল, আপনি সম্বোধনে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সব মিশে থাকে। আপনাকে সারাদিন আপনি বলে সম্বোধন করতে আমার কোনো আপত্তি নেই। উজান যেন একটু বিরক্ত হলো। উফ, দরকার নেই আমার এসবের। আমি তো চাই আমার বউ আমাকে মিষ্টি করে তুমি বলে সম্বোধন করুক। তুমি বলে যে ভালোবাসাটা আছে, আমি সেটা চাই। আনন্দে খানিকটা লজ্জা পেল। বিয়ের পর উজানকে সে অনেক কম সময়ের জন্যই কাছে পেয়েছে। এখনো বলতে গেলে তারা নতুন দম্পতি। স্বামীর সাথে এখনো সেইভাবে ঘনিষ্ঠ হয়ে ওঠা হয়নি বলে উজানের সামান্য কথায় মেয়েটা যেন লজ্জায় কুঁকড়ে যায়। ফোনের অপর পাশে থাকা উজানও যেন তা অনুভব করতে পারল। তারও বেশ ভালো লাগে। বউ, কিছু তো বলো। এভাবে চুপ করে থাকলে তো এদিকে আমি অস্বস্তিতে মরে যাব। কবে আসবে তুমি? আনন্দের প্রশ্ন শুনে পূর্বের তুলনায় উজানের কণ্ঠস্বরে উত্তেজনা খানিকটা যেন কমে এলো। এই সপ্তাহে আমি আসবো না বউ। বিয়ের পর তো মোটা 1 সপ্তাহ থাকতে পেরেছি। এখন সব কাজ এই কয়েকদিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি, যেন একেবারে সময় নিয়ে আসতে পারি। উজানের প্রথম দিকের কথা শুনে তার মন খারাপ হলো, পরের কথা যেন মলমের মতো কাজ করলো। সাবধানে থেকো, অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। নিজের সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করো। ছুটির চিন্তায় নিজে আবার অসুস্থ হয়ে পড়ো না। জি রানী সাহেবা, নিজের যত্ন নেব, কাজও তাড়াতাড়ি শেষ করব। আপনাকে দেখেছি কতদিন হয়ে গেল। এত সুন্দর লাল টুকটুকে নতুন বউ রেখে কেই বা এতদিন দূরে থাকতে চায়? আমি বলি না সহ্য ক্ষমতা অনেক, তাই তো এতগুলা দিন দূরে থেকেও ভালো আছে। দুর্বল কেউ হলে এতদিনে দম বন্ধ হয়ে যেত। আবার উজানের কথায় লজ্জায় কুঁকড়ে গেল আনন্দী। তার হাব ভাব অনুভব করতে পেরে উজান মজা পেল। তাকে আরেকটু লজ্জা দিতে বলল, কি গো বউ, লজ্জা পেলে নাকি? আমি তো কিছুই বললাম না, তাতেই যদি তুমি লজ্জাবতী গাছের মতো কুঁকড়ে যাও, কিছু করলে তখন কি করবে? আনন্দের যেন এখন কান গরম হয়ে যাচ্ছে। উজান শব্দ করে হেসে ফেললো সে। বোমা, ও বোমা, ঘুমিয়ে গেলে নাকি রুমে? কি হলো, শুনতে পাচ্ছ না? শাশুড়ি চিৎকারে ধ্যান ভাঙলো আনন্দের। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 8টা বাজতে চলেছে। আধা ঘন্টা থেকেও বেশি সময় সে উজানের সাথে কথা বলে চলেছে। কথায় কথায় কখন যেন সময় পেরিয়ে গিয়েছে সে খেয়ালই করেনি।
দ্রুত ফোনে কথা শেষ করলো। চা খেতে গিয়ে দেখলো তা একদম জলের মতন ঠান্ডা হয়ে গিয়েছে। খেতেও বিদঘুটে লাগছে। প্রথমে ভেবেছিল ফেলে দিবে, কিন্তু পরক্ষণই ভাবলো শর্মিলা দেবী দেখলে আরো দুটো কথা শোনাবে। তাই সাত পাঁচ না ভেবে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে নিল। কোথায় মগ্ন হয়েছিল এতক্ষণ? সামান্য নাস্তা খেতে আধা ঘন্টা লাগিয়ে দিলে বাকি কাজ করবে কখন? গম্ভীরভাবে বললেন তিনি, আসলে মা, উজান ফোন করেছিল, তার সাথে কথা বলছিলাম। নিজে নিজে বিড়বিড় করলেন যেন তিনি। এরপর হাতে থাকা মালা জপতে জপতে বললেন, যাও তাড়াতাড়ি রান্নার ঘরের কাজ শেষ করো। দেখো আবার রাত 12টা বাজিও না, তখন উপোস করে রাত কাটাতে হবে। আনন্দে আর কথা বাড়ালো না। কি দরকার শুধু শুধু যেচে ঝামেলা করার? মাঝে প্রায় 15-16 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। ইদানিং আনন্দে যেন একটু বেশি খুশি খুশি থাকছে। তার খুশি হওয়ার কারণ উজান নাকি এই কয়েকদিনের মধ্যে লম্বা ছুটি নিয়ে বাড়ি ফিরবে, তাই তার মধ্যে সবসময় খুশির ঝলক লেগে থাকে। এই বুঝে উজান ফোন করে বলল সে অমুক দিন ফিরে আসছে। বইয়ের হঠাৎ এত খুশি, মিটি মিটি হাসা শর্মিলা দেবীর নজরে এড়িয়ে যেতে পারল না। একদিন তো তিনি বলেই ফেললেন, কি বোমা, ঘটনা কি? সারাক্ষণ দেখি মিটি মিটি হাসো, আয়না দেখো, কাহিনী কি? জিন ভূতে আসর কেটে নাকি? মানুষ দেখলে তো ভাববে বইয়ের মনে হয় মাথা খারাপ। সেই মুহূর্তে আনন্দের হাসি মুখখানা খানিকটা চুপসে গেল, তবে সে কারণ বলল না। তেমন কিছু না মা, কিছু কমেডি মুভি দেখছি তো, তাই আপনার এরকম মনে হচ্ছে। বেল বাজার শব্দে আনন্দের ভাবনা বর্তমানে ফিরে এলো। ঘড়িতে তাকিয়ে দেখলো বেলা 12টা ছুঁইছে। এ সময় কে আসতে পারে চিন্তা করতে করতে দরজা খুলে দিল সে। উজান। দরজার ওপারে উজানকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল আনন্দী। তাকে চমকে দিতে পেরেছে বুঝতে পেরে তার হাসি যেন আরো চওড়া হলো। কেমন দিলাম সারপ্রাইজ? তুমি আজ আসবে কই বললে না তো? বললে কি আমার মিষ্টি বউটাকে চমকে দিতে পারতাম? উফ, তুমিও না। দেখি দেখি ব্যাগ কয়েকটা আমাকে দাও। হাত বাড়িয়ে তার হাত থেকে একটা ব্যাগ নিল আনন্দী, কিন্তু উজান খপ করে খালি হাতে অন্য হাতখানা ধরে ফেলল। স্বামীর আচমকা স্পর্শে মেয়েটা যেন কেঁপে উঠল। লজ্জা পেয়ে দ্রুত হাত ছাড়িয়ে নিতে চাইল। আরে কি করছো? ছাড়ো, আশেপাশের কেউ দেখে ফেলবে। দেখুক, আমি আমার বউয়ের হাত ধরছি, কার কি? তার যদি হিংসা হয় সে বরং নিজ বাড়ি গিয়ে নিজ বউয়ের হাত ধরে বসে থাকুক। অন্যের জন্য কেন আমি আমার বউকে ধরে রাখবো? হয়েছে হয়েছে, এবার ছাড়ো। হাতে সব মশলার গ্রান, ভালোভাবে এখনো তা যায়নি। এভাবে ধরে থাকলে তোমার হাত থেকেও বাজে গ্রান আসবে। আসুক। এমনিতেও আমিও তো পরিষ্কার নেই, এত দূর পথ পাড়ি দিয়েছে, দেখো সব ধুলোবালি, কিন্তু তুমি তো দূরে ঠেলে দাওনি, তাহলে আমি দেব কেন? উজানের এই ছোট ছোট ভালোবাসা, সম্মান সূচক কথাগুলো শুনে আনন্দী যেন তার প্রতিনিয়ত আরো দুর্বল হয়ে পড়ছে। কি হলো বৌমা, দরজা খুলতে কত সময় লাগে? ওখানে সারা জীবন কাটিয়ে দেবার চিন্তা আছে নাকি? আর কে এসেছে এই ভর দুপুরে? কার সাথে এত ফিসফিস করছো? মায়ের কণ্ঠে দুজনেই চমকে উঠল। উজানের মুখে যেন চিন্তা এবং ভয়ের ছাপ ফুটে উঠল। সকালেও তার মায়ের সাথে কথা হয়েছিল, কিন্তু তখনও বলেনি সে আজ বাড়ি ফিরছে। মায়ের প্রতিক্রিয়া কি হবে ভেবেই উজানের মাথা এলোমেলো হয়ে গেল। উজান, তুমি যে আজ ফিরবে, কই একটা বারও তো জানাওনি? নাকি এখন থেকে জানানোর প্রয়োজন বোধ করছো না? আর চোখে আনন্দের দিকে তাকালেন শর্মিলা দেবী। আনন্দে কি বলবে বুঝে উঠতে পারছে না। পরিস্থিতি অন্যদিকে চলে যাবে এ আশঙ্কায় উজান দ্রুত মায়ের পাশে বসে পড়ল। মা, কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছি। অনেক চাপে ছিলাম তো, তাই কাউকে বলা হয়নি। সাথে আমি চাইছিলাম তোমাদের চমকে দিতে। হয়েছে, আর সাফাই গাইতে হবে না। যাও, চটজলদি স্নান সেরে এসো। আর বোমা, উজান ফ্রেশ হয়ে আস্তে আস্তে তুমি মাছ ভাজা, ঝাল ঝাল করে মাংস আর ডিম ভুনা করো। যাও যাও, তাড়াতাড়ি রান্না বসাও। খানিকের জন্য থম মেরে গেল আনন্দী।
ইতোমধ্যে তার রান্না শেষ। বাড়িতে যেহেতু সে এবং শাশুড়ি থাকে, তাই ওনার কথা মতোই প্রতিবেলা রান্না হলো। সকালে তিনি শুটকি, শাক, ভাজি এসব করতে বলেছিলেন। সে সময় নিয়ে ওনার স্বাদ অনুযায়ী রান্না করেছিল। এখন এই গরমে এত কম সময়ে আবার এতগুলো রান্না করতে হবে ভেবে ক্লান্তি যেন তাকে আরো ঘিরে ধরল। পরক্ষণে সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। ভাবল, আরে উজান তো তারও স্বামী, মায়ের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। বেচারা এতদিন কি না কি খেয়ে দিন পার করেছে। নিজের বাড়িতে এসে যদি ভালো মন্দ না খায় তবে খাবে কখন? এই ভেবে সে রান্নাঘরের উদ্দেশ্যে এগোবে, তখন উজান তাকে থামিয়ে দিল। মা, এই গরমে এতটা পথ জার্নি করে ভারী খাবার মোটেও খেতে ইচ্ছে করছে না, এসব বরং পরে খাবো। মাঝে কথা থামিয়ে উজান মাকে একবার পরখ করে নিল। বুঝলো তার কথায় উনি মোটেও সন্তুষ্ট হননি। আনন্দী, তুমি বরং বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল ডিম ভাজি করো। অনেক দিন ধরে ঝাল ঝাল ডিম খেতে ইচ্ছে করছিল, কিন্তু এত ব্যস্ত সময় যাচ্ছিল, ডিম কেনারও সময় হয়নি। আরে আমার বাপ, তুই আমাকে আগে বলবি না? তুই তাড়াতাড়ি কাপড় চোপড় ছেড়ে আয়, আমি তোকে তার পছন্দ মতো ডিম রান্না করে দিচ্ছি। উজান হাসলো। তার মা যখন খুব আবেগী হয়ে পড়ে কিংবা ওনার অনুভূতিগুলো অতিরিক্ত হয়ে যায়, তখনই তাকে তুই বলে সম্বোধন করে। এই যে বৌমা, পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রান্না করে এসো। জীবনে কি মানুষ দেখোনি? স্বামীর দিকে ক্লান্ত মাখা মুখে মিষ্টি করে হেসে শর্মিলা দেবীর পেছন পেছন রান্নাঘরে গেল আনন্দী। নাও বাবা, খাও, আর একটু ভাত নাও। ইস, কয়েকদিনে আমার ছেলেটা কতটা শুকিয়ে গিয়েছে, চোখে নিচে কালি পড়ে গিয়েছে পুরো। হাড় বজ্জাত লোকগুলো আমার ছেলেটাকে খাটিয়ে মারল। কি মনে করে আনন্দী মুখ ফসকে বলে ফেলল, তার জন্যই তো বলেছিলাম মা, আমাকে ওনার সাথে যেতে দিন, তাহলে ওনার যত্নের কোনো সমস্যা হতো না। শর্মিলা দেবী তেতে গেলেন, কর্কশ কণ্ঠে বললেন, তা আমি এখানে একা থাকবো? আমি রাত বিরেতে মরে পড়ে থাকলে খবর পাবে? বুড়ো বয়সে একা মরে পড়ে থাকার জন্যই সারা জীবন সন্তানদের জন্য খেটেছি। আর কিছু বলার সাহস পেল না আনন্দী। দীর্ঘশ্বাস ত্যাগ করলো সে। কি বা বলার আছে তার? উজানের বাবা মাসের বেশিরভাগ দিনই এখানে ওখানে ট্রিপে চলে যান। ভীষণ ভ্রমণপ্রেমী মানুষ তিনি, তবে তা একা, না হয় বন্ধুদের সাথে। ছোট এক ভাই আছে তার, কোথায় জানি গিয়েছে বেশ কয়েকদিন আগে। তাদের বিয়েতেও আসেনি সে। বর্তমানে এই পরিবারে মোটে মানুষ 5 জন। আনন্দে বুঝলো তার শাশুড়ির আশঙ্কা। ওনার নিরাপত্তাহীনতা অনুভব করার কারণটাও সে বুঝলো, কিন্তু তাকে বুঝবে কে? ওনার অন্তত আরেক ছেলে আছে, কিন্তু তার নতুন বিয়ে হয়েছে। তার স্বামী সে কদিন বা কাছে পেয়েছে। মেয়ে হিসেবে, নতুন বউ হিসেবে তারও তো কিছু শখ আহ্লাদ আছে। তারও তো ইচ্ছে জাগে স্বামীর সাথে সময় কাটানোর। উনি কি পারতেন না অন্তত শুরুর কয়েকটা মাস তাদের একসাথে থাকতে দিতে? উজানের বাহুতে মাথা রেখে শুয়ে আছে আনন্দী। উজান মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কথা বলছে। একসময় তার চোখ লেগে এলো। একসময় ঘুমের মাঝে অনুভব করলো দরজায় কেউ টোকা দিচ্ছে, কিন্তু তার চোখ যেন মোটেও খুলছে না। অগত্যা উজান গিয়ে উঠতে হলো। যত্ন সহকারে আনন্দীকে শুইয়ে দরজা খুলে দিল সে। শাশুড়ির কণ্ঠস্বর কানে এলো তার, কিন্তু কি কথা হলো তা আর শোনা হলো না। মায়ের সামনাসামনি চেয়ারে বসলো উজান। শর্মিলা দেবী বিছানায় বসে কাঁথা সেলাই করছেন। ওষুধ খেয়েছো মা? আব ঘুমাবে না? বাড়ির সবাই যদি ঘুমাই, ঘরে চুরি হয়ে গেলেও তো কেউ টের পাবে না। বাড়ির জিনিসগুলো তো আমার স্বাদের জিনিস, তাই অগত্যা আমাকেই জেগে থাকতে হবে। উজান কিছু বলার মতো পেল না। সে সঠিক না বুঝলেও আন্দাজ করতে পারছে মা তাকে কেন ডেকেছে এই সময়। তার আন্দাজ মুহূর্তে সত্যি প্রমাণিত হলো। কতদিনের জন্য এসেছো? 15-20 ছুটি নিয়ে এসেছি।
বিয়ের পর তো থাকতেই পারলাম না বেশি দিন, তাই হাতে সময় নিয়ে এসেছি। আবারও নীরবতা ছেয়ে গেল। সূচে নতুন সুতা ঢুকাতে ঢুকাতে শর্মিলা দেবী বললেন, আগের বার তুমি যাওয়ার আগে বউকে ভার্সিটিতে ভর্তি করার ব্যবস্থা করে গিয়েছ, কই আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না। মায়ের কথা উসকুস করলো উজান। ছেলের অবস্থা দেখে তিনি বিদ্রূপ কণ্ঠে বললেন, নাকি আমার মতামত জানার প্রয়োজন মনে করনি? সেরকম কিছু নয় মা, বিয়ের আগে তো কথা হয়েছিল এই বিষয়ে, তাই নতুন করে আর কি জানাবো। ক্লাস শুরু হলে তখন তো এমনিতেই জানতে, তাই আর কি। ইতস্তত বোধ করলো উজান। বুঝলাম, ছেলের কাছে এখন এই অভাগিনী মায়ের কোনো মূল্য নেই। অবশ্য থাকবেই বা কেন, তার জীবনে তো নতুন একজন এসেছে। আমার তো এখন আর কোনো গুরুত্ব নেই। আমাদের মতামতের গুরুত্ব কারো কাছে নেই, না ছেলের কাছে আর না তার বউয়ের কাছে। আমি তো এখন বলতে গেলে এক উটকো ঝামেলা। মা, অসহায় কণ্ঠ শোনা গেল উজানের। শর্মিলা দেবী হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন। আর কিছু বললো না তুমি, চলে যাও এখন। তোমার বউ এসে দেখলে ভাববে আমি তোমাকে কান পড়া দিচ্ছি। আমাকে কাজ করতে দাও। মা, তুমি একবার, আমি তোমাকে যেতে বলেছি। আমার কথার যখন কোনো মূল্য তোমার কাছে নেই, তখন তোমার কোনো কথা আমি শুনতে চাই না। হতাশ হয়ে বেরিয়ে এলো উজান। হঠাৎ করে তার জীবনে কি যে হচ্ছে, তার সমীকরণ সে এখনো মেলাতে পারছে না। গণিতের মতন জটিল সংসার জীবনের নতুন ধাপে সে এখনো মা এবং বউয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারছে না। তার মনে আশঙ্কা জন্মাতে শুরু করলো। একটা ভুল পদক্ষেপ না সবকিছু এলোমেলো করে দেয়। সে বুঝে ওঠার আগে কাউকে না হারিয়ে ফেলে সে। ঘুম হলো? তুমি ঘুমাওনি? ঘুমিয়েছি, যাও ফ্রেশ হয়ে এসো। মুখ হাত ধুয়ে আনন্দে বেরিয়ে দেখলো উজান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। কোথাও যাবে? ওই একটু বাইরে বের হচ্ছে। ও, ঘুমের মাঝে মনে হলো মায়ের কণ্ঠ শুনেছিলাম। কিছু বলেছেন তোমাকে? আমতা আমতা করতে লাগলো উজান। এখন সে আনন্দকে মায়ের কথাগুলো বলতে চাইছে না, তাই পাশ কাটিয়ে গেল। ও কিছু না, এমনিতেই ডেকেছিল। তুমি থাকো, আমি আসছি। সন্ধ্যায় কিছু তৈরি করো না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। সাবধানে কাজ করো বলে আনন্দের কপাল হাত চুম্বন করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তার আচরণে আনন্দের সন্দেহ হলো বটে, তবে পরিষ্কার করে তো কিছু জানতে পারল না, তাই মন থেকে তার খসখসানি মোটেও দূর হলো না। শর্মিলা দেবী আশেপাশে থাকা ওনার বয়সে কয়েকজন মহিলার সাথে হাঁটতে বেরিয়েছেন বিকেল করে। সেই সময় উজান আনন্দীকে নিয়ে ঘুরতে বের হলো। মূলত তার উদ্দেশ্য ছিল দুই পরিবারের জন্য কিছু কেনাকাটা করা আর আনন্দের সাথে একান্তে সময় কাটানো। মলে এ দোকান ও দোকান ঘুরে দেখছে আর খুনসুটি করছে দুজনে। আনন্দের হাতে সদ্য কেনা নতুন একজোড়া চুড়ি ঝিনঝিন করে শব্দ তৈরি করছে। শব্দ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আনন্দী বারবার হাত নাড়াচাড়া করছে। তার কাণ্ডে উজান হেসে প্রশ্ন করলো, খুব পছন্দ হয়েছে নাকি চুড়িগুলো? অবশ্যই, বাড়ি গিয়ে চুড়িগুলো খুলে বক্সে ভরে আলমারিতে বন্ধ করে রাখবো। ও মা, চুড়ি কি আলমারিতে তুলে রাখার জন্য কিনেছ? চুড়ি তো মানুষ হাতে দেওয়ার জন্যই কেনে, কিন্তু এটা অন্যগুলোর থেকে ভিন্ন। তোমার থেকে পাওয়া প্রথম কোনো উপহার। বাইরে রাখলে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন? তার থেকে ভালো তুলে রাখি, মাঝে মাঝে বের করে মুছবো, আবার খানিকের জন্য পরবো। আনন্দের হাত আরো শক্ত করে ধরলো উজান। চুরি পড়া হাতে হালকা করে ঠোঁট চোয়ালো সে। তোমার যত ইচ্ছে এই চুড়ি পরো, ভেঙে গেলে তখন আমি আবারও কিনে দেব, কিন্তু ভেঙে যাওয়ার ভয়ে তুমি যদি এখন ব্যবহার না করো তখন আফসোস করবে। যেদিন ভেঙে যাবে সেদিন আফসোস হবে।
কারণ না তুমি পেরেছো জিনিসটাকে সারা জীবন অক্ষত রাখতে, না পেরেছো জিনিসটাকে মন ভরে উপভোগ করতে। কি বলেছে বুঝতে পেরেছ? জি জ্ঞানী সাহেব, বলে হেসে ফেলে আনন্দী। তাদের খুনসুটির মাঝে আচমকা কেউ দৌড়ে এলো এবং এক প্রকার উজানের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। আচমকা আগমনে উজানের হাতে থাকা ব্যাগগুলো পড়তে পড়তে যেন পড়ল না। দুজনই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অবাক হলো। শোনায় না, মেয়েটাকে আবারও দেখে মুহূর্তেই আনন্দের মুখভাব বদলে গেল। আরে শোনায় না যে, কেমন আছো? কেমন আছে তা এখন জিজ্ঞেস করছো? বিয়ের পর তো তোমার কোনো খোঁজই নেই, ভালো মন্দ খবর জিজ্ঞেসও করো না। কেউ তোমাকে লকারে বন্দি করে রেখেছে নাকি? তার বাঁকা কথায় আনন্দের রাগ আরো এক স্তর বেড়ে গেল। মনে মনে বিড়বিড় করলো, আমার স্বামীর কি ঠেকা পড়েছে প্রতিদিন তোর খোঁজ নেওয়ার? কে রে তুই? উজানদা, যত সব ঢং, ফাউল, নেকা, ঢঙ্গি কোথাকার। আন্টি কোথায়? তোমার সাথে এসেছে? আরে না, মাকে নিয়ে এসব মলে শপিং করা যায় নাকি? ফ্রেন্ডের সাথে এসেছিলাম, সেই শপিং করিয়ে দিয়েছে। দুজনেই শুনোয় না দু হাতে থাকা ব্যাগগুলোর দিকে তাকালো। বেশ কয়েকটা ব্যাগ আছে তার হাতে। এসব তোমার ফ্রেন্ড তোমাকে দিয়েছে? বলল আনন্দী। শুনোয় না ভাব দেখিয়ে বলল, হ্যাঁ, বেশ উদার মনের তোমার ফ্রেন্ড, সাথে তার পকেটও অনেক উদার। অবশ্যই। জানো উজানদা, তোমাকে দেখে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কি বলবো। উজান হাসলো, তবে আনন্দের যেন মোটেও সহ্য হলো না। দেখতেই পেয়েছে, যেভাবে আমাদের সামনে উপস্থিত হলে। পরের বার সাবধানে থেকো গো, না জানি কখন এত বেশি উৎফুল্ল হয়ে যাও যে পা পিছলে হোঁচট খেয়ে পড়ে গেল। তখন উৎফুল্ল, উত্তেজিত, এক্সাইটেড সব মনোভাব তো যাবেই, সাথে নাক মুখ থেতলে যাবে, বোধা হয়ে যেতে পারো। তার কথায় রেগে তাকালো শোনায় না। পরক্ষণে উজানের দিকে তাকালো সে। উজানদা, দেখো না, তোমার বউ মনে হয় আমাকে সহ্য করতে পারছে না। তা কেন হবে শোনায় না? তোমার বুঝতে ভুল হচ্ছে কোথাও। উজান চোখের ইশারায় আনন্দীকে শান্ত থাকতে বলল। আনন্দী উল্টো কটমট দৃষ্টি নিক্ষেপ করলো। পরিস্থিতি ঠিক করতে উজান বলল, শোনায় না, তোমার তাড়া না থাকলে চলো কিছু খাওয়া যাক। একদম ভালো কথা বলেছো তুমি, চলো চলো। বলতে বলতে উজান হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো মেয়েটাকে। এদিকে আনন্দে রেগে ফুলছে, আরেকটু হলেই মেয়েটা ফেটে যাবে। এসেছিল স্বামীর সাথে একান্তে কিছু মিষ্টি মুহূর্ত উপভোগ করবে, কিন্তু কি হলো? সেখানেও তৃতীয় ব্যক্তি এসে বাগড়া দিল। তার ভাগ্য এত খারাপ কেন? যখনই দুজনে কিছুটা একান্তে সুন্দর মুহূর্ত কাটাতে চায়, তখনই কোনো না কোনো ভাবে তা বিফলে যায়। কথাগুলো ভাবতে ভাবতে আনন্দের চোখে জল জমে গেল। এটা কষ্টের কারণ নাকি রাগের কারণে সে জানে না। উজান এবং আনন্দী পাশাপাশি বসেছে। উজানের সামনাসামনি বসেছে সুনয়না। কিছু সময় পূর্ব যে মেয়েটার মনে খুশির আমেজ ছিল, এখন যেন তার সবকিছু বিতৃষ্ণা লাগছে। সুনয়না হাসি মুখে বেশ কয়েকটা খাবার অর্ডার দিল। আনন্দী কিছু বলছে না, সে চুপচাপ তাদের কার্যকলাপ দেখছে। কিছু সময়ের মধ্যে খাবার চলে এলো। সুনয়না আগ বাড়িয়ে উজানকে এটা ওটা এগিয়ে দিল। দুজনের হাসি তামাশা আনন্দের মোটেও ভালো লাগছে না। কোল্ড কফিটা খেয়ে নাও, গরমে ভালো লাগবে। গ্লাসটা তার দিকে এগিয়ে দিল উজান। মুখ ঘুরিয়ে নিল সে। উজান বুঝতে পারল মেয়েটা রাগ করেছে। এক হাত আনন্দের, একটা হাত নিজের মুঠোয় যত্ন করে আগলে নিল। ফিরে তাকালো সে। উজান পরম যত্নে গ্লাসটা তার মুখের সামনে ধরল। এবার আর ফিরিয়ে দিতে পারল না। রাগ তার কিছুটা পড়ল, তবে তার বাহিরে প্রকাশ করল না। খাবার সামনে থেকে রাগ দেখানো ভালো না, তাই খাচ্ছি। বুঝলাম বুঝলাম, এবার খান তো দেখি। আড়ালে হেসে গ্লাসটা হাতে নিয়ে পান করতে লাগলো সে। তখন আনন্দের হাতখানা উজানের হাতের মুঠোয়।
তার খাওয়া শেষ হলে উজান টিস্যু দিয়ে যত্ন সহকারে তার মুখ পরিষ্কার করে দিল। এতে একটু লজ্জা পেল মেয়েটা। বউকে লজ্জা পেতে দেখে হাসলো উজান। হুট করে সুনয়না বলে বসলো, উজান দা, আমার মুখটাও পরিষ্কার করে দাও না। আমার 2 হাত বার্গারের সস, এই দেখো এদিকে। বলতে বলতে মুখ বাড়িয়ে দিল সে। তার কথা অপ্রস্তুত হয়ে পড়ল উজান। আর আনন্দী, সে তো যেন আকাশ থেকে পড়েছে। উসকুস করছে উজান। কি করে পরিস্থিতি সামলাবে সেটাই বুঝে আসছে না তার। উঠে দাঁড়ালো আনন্দী। টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে হাত বাড়ালো সুনয়নার দিকে। এক হাত তার মুখ চেপে ধরে অন্য হাতে লেগে থাকা সসগুলো মুছে দিল। তোমাকে আমি বুঝদার ভেবেছিলাম, কিন্তু তুমি তো সামান্য খাবার খাওয়ার নিয়মও জানো না। তোমার থেকে তো 10 বছরের বাচ্চা অনেক ভালো। ইস, এখন যদি আমি না থাকতাম তবে কি হতো? তোমার মুখ পরিষ্কার করে দিত কে? আহারে বেচারি, কত কষ্টই না তোমার। সুনয়নার আগে চোখে তাকালো তার দিকে, তবে আনন্দী মোটেও তা পাত্তা দিল না। উজানের হাত ধরে টেনে দাঁড় করালো। আচমকা কাণ্ডে হকচকিয়ে গেল যেন দুজনে। সন্ধ্যা হয়ে যাচ্ছে উজান, মা হয়তো এতক্ষণে বাড়ি ফিরে এসেছেন। আমাদের এখন যাওয়া উচিত। কিন্তু ওর তো এখনো খাওয়া শেষ হয়নি। আনন্দের যা একটু রাগ কমেছিল, এখন তা আবারও বেড়ে গিয়েছে। সে বুঝলো না উজানকে তার কথার উদ্দেশ্য বুঝতে পারেনি, নাকি বুঝেও না বোঝার ভান করছে। সে ছোট নয় উজান, আর এমনিতেও সে আমাদের সাথে তো বাড়ি ফিরবে না। তাহলে আমাদের অপেক্ষা করার তো কোনো মানে হয় না। বিল তো পে করা হয়ে গিয়েছে। সুনয়না বরং নিজের সময় নিয়ে খাওয়া শেষ করুক। আসছি, সাবধানে বাড়ি যেও। এক মুহূর্ত অপেক্ষা করলো না আনন্দী, এমনকি উজানের জন্য না। তার হাত ছেড়ে দিয়ে প্যাকেটগুলো নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে এলো। রিকশায় তার সাথে কয়েকবার কথা বলার চেষ্টা করেছে উজান, কিন্তু যখন বুঝলো এখন তাকে মানানো সম্ভব নয়, তখন হাল ছেড়ে দিল। বেশি জোর জবরদস্তি করলে জল অন্যদিকে গড়িয়ে যেতে সময় লাগবে না। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আনন্দী। ভেজা মুখ তোয়ালে দিয়ে মুছে তার চেয়ারে মেলে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনি করছে সে। উজান বিছানায় বসে চুপচাপ তার কাজকর্ম দেখছে। সেই সন্ধ্যা থেকে মেয়েটা একটা শব্দ পর্যন্ত করেনি। চুল বাঁধা শেষ হলে আনন্দী চুপচাপ অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। উজান যেন এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। মেয়েটাকে নিজের কাছে টেনে নিল সে। নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করতে লাগলো আনন্দী। কিন্তু উজানের সাথে সে কিভাবে পেরে উঠবে? বরং উজান তাকে আরো নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। তার কানের কাছে ফিসফিস করে বলল, আমার মিষ্টি বউটা রাগ করেছে বুঝি? উত্তর দিল না আনন্দী। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে শুয়ে রইল। তার কোনো সারা শব্দ না পেয়ে উজান তার কানে আলতো করে ঠোঁট স্পর্শ করলো। হালকা কেঁপে উঠল আনন্দী, তবে নড়ল না। আরো কিছু সময় পরেও যখন তার কোনো প্রতিক্রিয়া উজান পেল না, তখন সে তার মুখে ঘাড়ে আলতো করে ঠোঁট স্পর্শ করাতে লাগলো। অন্য সময় হলে আনন্দে হয়তো নিজেও সাড়া দিত, কিন্তু বর্তমানে এসব তার আধিক্যতা ছাড়া কিছুই মনে হচ্ছে না। বরং উজানের প্রতি তার বিতৃষ্ণা কাজ করছে। একসময় সহ্য করতে না পেরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হকচকিয়ে গেল উজান। শোয়া থেকে উঠে বসলো আনন্দী। শুধু ভোগ করার জন্যই কি বিয়ে করেছিলে? বাড়ির বউ হয়েছি বলে কি আমার কোনো দাম নেই? বিয়ে মানেই কি বিনামূল্যে বাড়ির কাজের লোক আর স্বামীর ইচ্ছে পূরণ করার বস্তু? কারো বউ হয়েছি বলেই কি আমার ইচ্ছে শখের দাম নেই? আমার সব অনুভূতি কি মরে গিয়েছে? কথার মাঝে আনন্দীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। হড়বড়িয়ে তার চোখের জল মুছে দেওয়ার জন্য এগিয়ে এলো উজান। আনন্দে এক ঝটকায় তার হাত সরিয়ে দিল। এখন তোমার আমার কথা মনে পড়ছে?
কই, যখন অন্য মেয়ের হাত ধরে আমাকে একা পেছনে ফেলে চলে গিয়েছিলে তখন তোমার আমার কথা মনে পড়েনি? যখন অন্য মেয়ে আমার সামনে তোমার গায়ের উপর পড়ছিল তখন মনে পড়েনি? আমি কি শুধু তোমার শারীরিক ইচ্ছে পূরণের বস্তু? কি হলো বলো? আর নিজেকে ধরে রাখতে পারলো না সে, অঝরে কান্না করে ফেলল। উজান ধীরে ধীরে এগিয়ে এলো, আলতো হাতে তাকে নিজের কাছে টেনে বুকের সাথে চেপে ধরল, তাকে শান্ত হতে সময় দিল। কিছু সময় পর যখন আনন্দের কান্নার গতি কমে গেল, আলতো হাতে চোখের জল মুছে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি জানি সুনয়নার আচরণ তোমার মোটেও পছন্দ হয়নি। আসলে মেয়েটা অল্প বয়স থেকে এরকম, সবার সাথে সহজে মিশে যায় সে। অনেক বছর থেকে চেনা পরিচিত, তাই সে ফ্রি ভাবে আচরণ করে। আমি চাইলেই সরে আসতে পারতাম, কিন্তু সুনয়না যদি মাকে ফোন করে তা বলে দিত, তখন মা তোমার ওপরই চড়াও হতেন, তোমার সাথে রাগারাগি করতেন। তোমাদের মাঝে আবারও ঝামেলা হতো, দূরত্ব বাড়ত, যা আমি চাইনি। কেন শুধু শুধু সামান্য কারণে তোমাদের মাঝে ঝগড়া হবে? তাই চোখ খুলে যায় বলতে পারো, ঘরের ঝামেলা এড়িয়ে যেতেই তাকে নিয়ে গিয়েছিলাম। উজানের বুকে মাথা থাকা অবস্থায় চোখ তুলে তাকালো আনন্দী। তার চাহনি দেখে উজান বুঝলো আনন্দী তার কথা এখনো বিশ্বাস করতে পারছে না। সত্যি বলছি বউ, তুমি তো জানোই মা সুনয়নাকে কতটা পছন্দ করে। আমি এছাড়া অন্য কোনো কিছুই ভাবিনি। সত্যি। বিপরীতে আনন্দী কিছুই বলল না। উজানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো সে। তার চোখ বন্ধ থাকলো, মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে। উজানকে আদৌ সত্যি কারণটা বলেছে, নাকি এ শুধুই সান্ত্বনা? দ্রুত ঘরে যাবতীয় কাজ শেষ করতে লাগলো আনন্দী। মনে মনে বেশ খানিকটাই খুশি সে। আজ বিকালে উজানকে নিয়ে বাবার বাড়ি যাবে। কতদিন পর বাবা মাকে দেখবে। ফিরতে দেরি হবে, তাই রাত পর্যন্ত যা যা কাজ আছে সব বেলা থাকতে শেষ করে রাখছে। সকাল 10টার একটু বেশি বাজে। শর্মিলা দেবী ডাইনিং এ বসে টিভি দেখছেন। উজান তখনও ঘুমে আচ্ছন্ন। সেই দিনের ঘটনার পর থেকে দুজনের সম্পর্কে খানিকটা শীতলতা ছেয়ে গিয়েছিল, তবে সময়ের সাথে সাথে তা আবারও ঠিক হতে শুরু করেছে। ভাজা মাছ প্লেটে তুলে রাখছিল আনন্দী। বেলের শব্দ পেয়ে উকি দিল। বোমা, দরজাটা খুলে দাও। আসছি মা, দীর্ঘশ্বাস ছেড়ে বলল সে। তিনি চাইলে উঠে কয়েক পা এগিয়ে দরজাটা খুলে দিতে পারত। বেশি ভাবল না আর। দ্রুত হাতে মাছগুলো তুলে ছুট লাগালো দরজার দিকে। দরজা খুলতে চেনা অচেনা এক মুখাবয়ব দেখতে পেল আনন্দী। বেশ পরিপাটি, ফ্যাশন সচেতন এক যুবক দাঁড়িয়ে আছে ওপারে। হাতে তার সুটকেস, কাঁধে ব্যাগ। ছেলেটা ভ্রু উঁচিয়ে তাকালো তার দিকে। তেল মশলা লাগানো হাতে ব্যস্ত হয়ে কাপড় আরেকটু টেনে টুনে দিল আনন্দী। কে আপনি? কাকে চাই? তার প্রশ্নে ছেলেটা যেন একটু বিরক্তই হলো। চোখে থাকা কালো চশমাটা সরিয়ে গম্ভীর মুখ করে জবাব দিল, উদয় মল্লিক। বাড়িতে অতিথি এলে যে তাকে বাড়িতে প্রবেশ করে আলাপ আলোচনা করতে হয় সেটা জানেন না মনে হচ্ছে। থতমত খেয়ে গেল আনন্দী। বেশ বিব্রত বোধ করলো। নিজের অজান্তে কয়েক পা পিছিয়ে যাওয়ার জায়গা করে দিল। উদয় নামের ছেলেটা চোখে মুখে বিরক্ত নিয়ে ব্যাগপত্র টেনে ভেতরে ঢুকলো। আনন্দী বুঝলো না, কয়েক মিনিট পূর্বে প্রথমবারের মতন সাক্ষাৎ হওয়া মানুষটার হাবভাবে কেন তার প্রতিটা কথায় বারবার এত অসন্তুষ্ট ভাব ফুটে উঠছে। তাড়াতাড়ি দরজা বন্ধ করে ডাইনিং এসে দাঁড়ালো সে। এতদিন পর বাড়ির কথা মনে পড়লো তাহলে। আনন্দে দেখলো ছেলেটা শর্মিলা দেবীর পাশে বসেছে। শর্মিলা দেবীর কণ্ঠ শান্ত, তবে তাতে যেন এক মমতার আভাস মিশে আছে। আনন্দে মনে করার চেষ্টা করলো ছেলেটাকে সে কোথায় দেখেছে। তার ভাবনার মাঝে শর্মিলা দেবী তাকে বললেন, বোমা, তুমি চুলো জ্বালিয়ে এখানে দাঁড়িয়ে আছো? আনন্দের মনে পড়ল সে এক চুলায় তরকারি বসিয়ে এসেছে। তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল।
পেছন থেকে শর্মিলা দেবী নির্দেশ দিলেন, একেবারে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এসো। চিনি কম দেবে, ঠান্ডা পানি বেশি পরিমাণে দেবে। হাতে ট্রেটা টেবিলে রাখলো আনন্দী। উদয় ছেলেটা চুপচাপ পানি পান করে ব্যাগপত্র নিয়ে একটা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মা, উনি মানে? এই মেয়ে, তুমি এতক্ষণ ওকে চিনতে পারোনি? খানিকটা অবাক হয়ে বললেন যেন তিনি। শাশুড়ির কথার ধাঁচে আমতা আমতা করতে লাগলো আনন্দী। শর্মিলা দেবী তা দেখে হালকা ধমক দিয়ে জানালেন, আরে ও তোমার দেবর উদয়, আমার ছোট ছেলে। নিজের স্বামীর ভাইকেও চিনতে পারলে না? কেমন বাড়ির বউ তুমি! বিয়ের সময় তো দেখালাম। স্মৃতিশক্তিতে সমস্যা আছে নাকি তোমার? না ভুলে যাওয়ার রোগ তৈরি হয়েছে? এত সময় পর মনে পড়ল আনন্দীর। বিয়ের কয়েকদিন পরে শর্মিলা দেবী নিজ দায়িত্বতে সকল দূরের কাছের আত্মীয়ের ছবি দেখিয়ে দেখিয়ে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল। কয়েকজনকে তো সামনাসামনি। সেই সময় পরিচয় করিয়ে দেয়া প্রায় সকলকেই তার আপচা আপচা মনে আছে। এত এত লোকের মাঝে সামনাসামনি না দেখা উদয়কেও সে ভুলে গিয়েছিল। শর্মিলা দেবী আরো কথা শোনানোর আগে ট্রে নিয়ে সরে পড়ল সে। বিকেল হতে হতেই উজানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আনন্দী। গাড়িতে বসে হরেক রকমের কথা বলছে সে। তার মুখভাব দেখে উজান অনুমান করতে পারল মেয়েটার মনের আনন্দ। মনে মনে সে যেন স্বস্তি পেল। খাবার টেবিলে শুধু শর্মিলা দেবী এবং উদয়, দুজনের মাঝে কোনো প্রকারের কথা নেই। কি মনে করে উদয় প্রশ্ন করল, শুনলাম দাভাই নাকি বাড়িতে আছে? কই, একবারও তো দেখলাম না। দেখবে কি করে? তুমি ফিরেছে দরজা লাগিয়ে ঘুম দিলে, জাগলে তো কিছুক্ষণ আগে। তাছাড়াও উজানের বৌমা বাড়িতে নেই, বিকেলেই বউয়ের বাপের বাড়ি গেছে। বাহ, আমি এলাম বলেই কি কেউ বাড়ি ছাড়লো নাকি? ফোনের দিকে দৃষ্টি রেখে বলল সে। শর্মিলা দেবী কিছু বলতে গিয়েও যেন বললেন না। কতদিনের জন্য এসেছ? হঠাৎ এই প্রশ্ন। আমার আসাতে তোমারও অসুবিধা হচ্ছে নাকি? এই কারণেই তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয় না আমার। একেবারে বাপের গোষ্ঠীর মুখ পেয়েছ। খাওয়া শেষে নিজের প্লেট পরিষ্কার করে রাখবে, কেউ তোমার কাজ করতে পারবে না। বলেই থমথম করে টেবিল ছেড়ে উঠে গেল তিনি। উদয় আগের মতনই ফোন টিপে চলেছে, যেন সে এসব কথা আগেও শুনেছে। তার এসব কথায় কোনো কিছু যায় আসে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।